আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি প্রায় প্রতিদিনেই আমার ছোট ভাই আমার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করত। আমি তাকে অনেক বুঝাতাম, অনেক বারণ করতাম, কিন্তু সে আমার কোনো কথাই কিছুই বুঝত না। সে আমার সাথে উন্মাদ এবং পাগলের মতো আচরণ করত। একদিন আমাদের বাড়ির সবাই আমাকে আর আমার ছোট ভাইকে রেখে সবাই বেড়াতে গিয়েছিল। আমার স্কুলে পরীক্ষা ছিল, আমার ছোট ভাইয়েরও পরীক্ষা ছিল, যে কারণেই সে আর আমি যেতে পারি নাই। কিন্তু এই সুযোগে আমার ছোট ভাই ঘরের দরজা বন্ধ করে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, গল্পটি অনেক মজাদার হতে চলেছে। আশা করি পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবেন। আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে সাপোর্ট করবেন। আমার নাম সিরিন। আমি যখন ছোট তখন আমার বাবা মারা যায়। আমার মা অন্য জনকে বিয়ে করে। সেই ঘরেতে আমার ছোট একটি সৎ ভাই। ছোট ভাই সব সময় আমার সাথে সব সময় খারাপ আচরণ করার চেষ্টা করত। ব্যাপারটা আমার কাছে ভালো লাগতো না, আর আমি কাউকে ভয়ে কিছু বলতেও পারতাম না। আমার ব্যাপারটা আমি আমার মাকে বলি। মা উল্টে আমাকে গালিগালাজ করে। তারপর থেকে আমি ভয়ে কাউকে কিছু বলিনি। অষ্টম শ্রেণীতে উঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গেছে। সেই সুযোগে ছোট ভাই কোথায় থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমার চিৎকার দিয়েও কোনো লাভ হল না। এরপর থেকে ছোট ভাই প্রায় সময় আমার উপর ঝাঁপিয়ে পড়ত। আর মাঝে মাঝে আমার ছোট ভাই টাকা দিত। যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন আমি বুঝতে পারলাম আমি কনসিভ হয়ে গিয়েছি। যখন আমি কনসিভ করি তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আমি ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারি ক্লাস 9-এ শারীরিক শিক্ষা বই থেকে। আমার তখন মাথা ব্যথা, বমি ভাব ছিল। কিছু খেতে পারতাম না। আর ব্যাপারটা যখন মা বুঝতে পারে তখন মা আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? আমি কিছুই বলি না। অবশেষে আমি ব্যাপার বলতে বাধ্য হয়েছি। আমার মুখ থেকে মা এরকম কথা শুনে অবাক হয়ে গেল। আর আমাকে বকাবকি করতে শুরু করল। এর আগে আমি আর আমার ব্যাপারটা বলেছিলাম, কিন্তু ব্যাপারটা কোনোভাবে বিশ্বাস করে নাই। মা এই সব কথা শোনার পর মা আমার ভাইকেও এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে উল্টা আমাকে অপমান করে, বলে এটা আমার না। আমি বললাম, এত বছর ধরে আমার সাথে সম্পর্ক করলেন যে আমি সবাইকে বলে দিব। সে আমাকে হুমকি দিয়েছে, বলল খবর আছে। আমিও ভয় পেয়ে যাই। এসব কথা শোনার পরও মা আমাকে অনেক মারধর করে এবং ব্যাপারটা গোপন রাখে। বাবা ভাইদের কাছ থেকে বলে, আর এটা কার বাচ্চা? কার থেকে পাপ আমার ছেলের উপর ছেড়ে দিয়েছিস? আরও অনেক কথা। পরে মা গোপনে বাচ্চাটা নষ্ট করে ফেলে। তারপর থেকে আমাকে আর স্কুলে যেতে দেয় না। আমি স্কুলে যাওয়ার কথা বলে যেতে হবে না তোর স্কুলে। তারপর মা তড়িগড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে। বাবা তো এমনিতেই আমাকে দেখতে পারে না, তাই কোনো রকম চাইছে আমাকে বিদায় করতে। কারণ আমি তো উটকো ঝামেলা। এর মধ্যে আমার ছোট ভাই সিঙ্গাপুরে চলে যায়। আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি কিন্তু পারেনি। অনেক মানসিক হতাশায় ভুগেছিলাম। এরপরে একটি ছেলে আসে আমাদের পাশে গ্রামে। বাবা মা কোনো খোঁজ খবর না নিয়েই আমাকে বিয়ে দেয়। কি অদ্ভুত ব্যাপার! বিয়ের দিন আমার কপালে একটা নাক ফুলও জুটেনি। আমার বাবা বলেছে পাত্রপক্ষের কাছে আমি তার কোনো মেয়ে না। আমি তাদের বাসার কাজের মেয়ে। তাদের বাসায় আমি থাকি। ছোটবেলা থেকেই তারা আমাকে মেয়ের মতোই দেখে এবং এভাবেই তারা আমাকে মানুষ করেছে। আমার সৎ বাবার মুখে এই রকম কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যাই হোক, শ্বশুর বাড়িতে আসলাম। একদম ভাঙ্গা চূড়া ঘর। 2টা রুম মাত্র। ঘর দেখে মাথা ঘুরে গেল। আমার বর আমাকে বিয়ে করে এসে কোথায় গিয়েছে সেটাও আমি জানি না। শ্যামলা গায়ের। আমাকে খাটের উপরে বসানো হলো। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার বর একা। তার বাবা মারা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে। তার যে কজন আত্মীয় স্বজন আছে তাদের পরিচয়ও বর আমাকে দেয় না। আমি রাতে বরের অপেক্ষা করতে রাতে আমি ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর সে আসলো না। সে এলো সকালবেলা আবার মাতাল হয়ে। সে কোনো কিছু বলা ছাড়াই মাতাল হয়ে পাগলের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি কাঁদতে লাগলাম। কি হলো আমার কপালে? সারা জীবনেও সুখ পেলাম না। পরের দিন ঘুম থেকে বাথরুম খুঁজতে লাগলাম।
ঘরে আর কেউ ছিল না, তাই তাকেই ডাকলাম। সে আমার খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলল, ঘুমাতে দে। আমিও আর কিছু বলিনি। ঘরের আশেপাশে একটা টিউবওয়েলও ছিল না। অন্য জনের বাড়ি থেকে পানি আনতে হয়। আমি নতুন বউ, কোথায় যাব? কিছুই চিনি না। সেদিন আমার বর দিনের 1 বাজে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে বলল, ভাত দাও। আমি ভাত দিলাম। তারপর তাকে বললাম, আচ্ছা বাথরুম কোথায়? সে আমাকে একটি জঙ্গলের ভিতরে নিয়ে গেল। একটি খোলা মেলা বাথরুম। কি বলবা? বাড়িতে থেকে অনেক দূরে একটা জঙ্গের মধ্যে জায়গায় রাত বেলাতেই আসাই যাবে না, আর বর্ষার সময় তো ভুলেও না। তারপর সে একটা বাড়ি দেখাল। ওখান থেকে পানি আনতে বলল আর মসজিদের পুকুর থেকে গোসল করতে বলল। আমাকে কেউ, আমার বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসল না। দিন যেতে লাগল আর তার অত্যাচার বাড়তে লাগল। অহেতুক গালাগালি দিতে লাগল। আমাকে বিয়ের 5 দিন পর থেকেই মারতে শুরু করল। সে মদ খেয়ে মাতাল হয়ে আসত। সে সময়টা কি জঘন্য সময় ছিল বন্ধুরা, তা আপনাদের বলে বুঝাতে পারব না। খুব লজ্জা লাগত অন্যের বাড়ি থেকে পানি আনতে যেতে। তারপর মসজিদের পুকুরে গোসল করতে হতো। আমি 2 দিনেও গোসল করতাম না লজ্জায়। আর এভাবে খোলা মেলা পরিবেশে আমার গোসল করে তো অভ্যেস নেই। আর রাতের বেলায় বাথরুমে যেতাম না। বাথরুমে না যাওয়ার জন্য একদম কম খাওয়া দাওয়া করতাম। আর তার তো কোনো খবরেই থাকত না। সে ঠিকমতো কাজও করত না। একদিন হাটবাজার আনলেও 10 দিনেও আনত না। বিয়ের 1.5 মাস পর আমাদের বাড়ি যাই। গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি। আর মা আমাকে বলল, এত ঢং করতে হবে না। অনেক ঢং করেছ বাড়িতে। একদিন থাকার পর বাবা বলল, কি রে, যাবি না? এখানে কি, শ্বশুর বাড়ি যা। তাদেরকে সব কিছু খুলে বলার পর তারা কোনো কিছু বিশ্বাস করছিল না। আরও আমাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা এবং গালিগালাজ করতে লাগল। তারপর আমাকে হঠাৎ বলে উঠল, বিয়ে দিয়েছি এটাই অনেক। তারপর মাকে বললাম, ওমা ওমা, আমি তো তোমার মেয়ে। কেন আমার সাথে এমন করলে তুমি? মা বলল, পেট বাজানোর সময় মনে ছিল না। আমি এটা বলতে পারবো না যে এটা ঘরের মানুষ না বাহিরের মানুষ এ কাজ করেছে। এরপরেও সব মেনে নিলাম। আর নিজে নিজের সাথে যুদ্ধ শুরু করলাম। তারপর শ্বশুর বাড়িতে চলে আসলাম। মনোবল শক্ত করলাম। এখানেই আমাকে থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেতে মাতাল হয়ে আসত। বিয়ের প্রায় 2 মাস পর চালের কথা বললাম। ঘরে চাল ডাল কিছুই ছিল না। চালের কথা বলার সাথে মারধর করত। কাজ করে গিয়ে খাগা। আমি বিয়ের 2 মাস পর থেকেই মানুষের বাড়িতে কাজ করতাম। তারা যা দিত চাল ডাল তাই খেতাম। আমার মা আমার একটি বারের জন্য খোঁজ খবর নেয়নি। মানুষের ধান যারা, ঘর ধোয়ামুছা এবং দাসির কাজ করতাম। আর এতে তারা যা দিত তাই খেতাম। কারণ আমার বর ঘরে হাট বাজার আনত না। আর সে কোনো কাজও করত না। বিয়ের দিন আমার বাপের বাড়ি থেকে 1 জোড়া কানের ফুল আর গলার চেইন দেয়। একদিন বিকেল বেলায় এসে বলে, তোমার চেইনটা দাও তো। সাধারণত সে বিকাল বেলা বাড়ি থেকে কখনো আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেইনটা দিয়ে দিলাম। কারণ সে তো আমার বর। আর এই দুনিয়াতে সে ছাড়া আমার তো আর কেউ নাই। তাকে বিশ্বাস করার ছাড়াও তো কোনো উপায় নাই। সে যখন মাতাল হয়ে বাড়ি ফিরল, আমি তাকে কিছু বললাম না। পরের দিন সকালে চেইনের কথা জিজ্ঞাসা করতেই আমাকে বলে, তোর বাপের বাড়ি থেকে আমাকে 1000 টাকা ছাড়া আর কি দিয়েছে। আমিও মার খেয়ে পড়ে রইলাম। কি বলবো, কিছু বলার শক্তি এবং সাহস কোনাটাই ছিল না আমার। আর প্রায় সময় সে আমাকে যৌতুকের টাকার জন্য অত্যাচার করত। না পারতাম বাঁচতে, না পারতাম মরতে। মানুষের বাড়িতে সারাদিন কাজ করার পরও ঘরে এসে কাজ করতে হতো। রান্নার জন্য লাকড়ি এবং গাছের পাতাটাও আমাকে খুঁজে আনতে হতো। সে একদিন কাজে গেলেও 10 দিন যেত না। আর মদ খেয়ে সব শেষ করে ফেলত। আমার কানের দুল 2টি লুকিয়ে রাখলাম। এরপর একদিন সে একটা বন্ধুকে নিয়ে আসে। সাথে তারা খাওয়ার জন্য কত কি নিয়ে আনলো তা আমিও খেলাম। খুব মজা লাগল। কিন্তু এর কিছুক্ষণ পরেই খুব ঘুম আসলা। ঘুম থেকে উঠেই অনুভব করলাম আমার শরীরে খুব ব্যথা। ব্যথার জন্য উঠতেও পারছিলাম না। আর সেদিন কাজেও গেলাম না। মানুষের বাড়ি থেকে খাবার পানি আনতে গেলে তারা অনেক ধরনের কথাবার্তা বলত। অনেক সময় তারা পানির কলের মধ্যে তালা মেরে দিত। তারপর নানা রকমের কটু কথা বলত। আর আমাকে নিয়ে সবাই আফসোস করত।
আর বলতো, কি সুন্দর একটা মেয়ে কপালে জুটেছে একটা মদখোর গাঁজাখোরের সাথে বিয়ে হয়েছে। মেয়েটার কপাল খারাপের ফলে এমন একটা জামাই পড়েছে। আমার বরকে এলাকার সকলেরই মদখোর হান্নান বলে ডাকত। আমার স্বামীর নাম ছিল হান্নান, কিন্তু তাকে কেউ হান্নান বলে ডাকত না। সবাই তাকে মদখোর হান্নান বলে ডাকত। এলাকার সবাই মদখোর হান্নান বলে চিনে। যাই হোক বন্ধুরা, সেই দিন রাতে তার বন্ধুকে নিয়ে আসার পর আমি জানি না আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমার শরীরে সকালে ঘুম থেকে উঠে প্রচুর ব্যথা করছিল। মনে হয়েছিল আমার সাথে ভিন্ন রকম কিছু হয়েছে। তারপর থেকে প্রায় সময় আমার বরের বন্ধুটা আসত। আর যেদিন আসত সেদিন আমার খুব ঘুম আসত। একদিন সন্ধে বেলায় আমার বরের বন্ধুটা আমার ঘরে আসে। আমার সাথে অদ্ভুত কাজ করল। সেটা আবার আমি আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমাকে উত্তর দেয়, প্রতিদিনই তো তোমার সাথে এসব করি, তুমি কি বুঝতে পারো না? কারণ তুমি ঘুমের মধ্যে থাকো, তখন সমস্যা হয় না। আমি আমার স্বামীর বন্ধুর মুখ থেকে এসব কথা খুব ঘাবড়ে গেলাম। আর বললাম, এসবের মানে কি? আপনি এসব কি বলছেন? তারপর বরের বন্ধু বরের সামনে খুব অদ্ভুত কাজ করার জন্য চেষ্টা করছে। আমার বর এসব কিছু দেখার পরও কিছু বলছে না। তখন আমার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। তারপরেও আমার স্বামীকে আমি বললাম, দেখো, এই লোকটা তোমার সামনে আমাকে অদ্ভুত কাজ করার জন্য চেষ্টা করছে। তুমি একটা কিছু বলো। আমি কান্না করলেই অনেক মারধর করে। আর বলে সে এমনি এমনি আমাকে সে অদ্ভুত কাজ করে না, তার জন্য নাকি আমাকে টাকা দেয়। এরপর থেকে বন্ধুটা প্রায় সময় আসত। আমি কোনো রকম প্রতিবাদ করলে আমার স্বামী আমার কোনো কথা শুনে না, অথচ উল্টো আমাকে আরও মারধর করতে শুরু করল। তারপর হঠাৎ আমার স্বামীর বন্ধুর মুখে কথাগুলো বেরিয়ে আসলা। আমাকে বলল, শুনো সিরিন, তোমার স্বামী প্রতিদিন তোমাকে মারধর করত টাকার জন্য। তোমার স্বামী মদ খাওয়ার জন্য টাকা পেত না, আর এই জন্য তোমার স্বামীকে টাকা দিতাম। কিন্তু তোমার স্বামী টাকা দিতে পারত না, তোমাকে দিয়ে পুষিয়ে নিতাম। আর সবচেয়ে বড় কথা হলো, সিরিন, তোমাকে দেখে আমার খুব মায়া লাগত, তার এই জন্যই টাকা দিতাম। বিনিময়ে তোমার কাছ থেকে আমি একটু সুযোগ সুবিধার আশা। তুমি এমন করো কেন সিরিন? একটু মজা করে তো চলে যাব। আমার তো আর কোনো উপায় ছিল না। তারপর আমার বাধ্য হয়ে তার সাথে এমন অদ্ভুত কাজ করতে হয়েছে। কিছু দিন পর দেখলাম আরও নতুন নতুন লোকের আগমন। বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছিল, কিন্তু আমার তো আর কোনো উপায় ছিল না। বাধ্যতামূলক হয়েই আমি ভিন্ন জগতের প্রতীক হয়ে গেলাম। মানুষ থেকে অমানুষে পরিণত হলাম। আমাদের বাড়ি ছিল গভীর জঙ্গলের ভিতর। প্রতিদিন আমাদের ঘরে নতুন নতুন মানুষ আসত ভিন্ন রূপে। অনেক ছড়াছড়ি হতো আমার ঘরে। তারপর আমায় আমার স্বামী বলল, এভাবে টাকা জমালে 1 বছরের মধ্যে টাকা জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসল। তা বলার মতো না। এরকম অমানবিক অত্যাচার কত সহ্য করা যায়? প্রতিদিন 3 থেকে 4 জন আমাকে হায়েনার মতো অদ্ভুত কাজ করত। মনের দুঃখে ঘৃণায় তাদের এখান থেকে চলে আসলাম। আমার বাড়ির পাশে এক চাচির অনেক অসুস্থ থাকায় তাদের বাড়ি কোনো রকম রাতটা থাকি। সেই রাতে গ্রামের চেয়ারম্যানের লোক এসে আমার স্বামী সহ সবাইকে ধরে নিয়ে যায়। আর জুয়া খেলার জন্য অনেক মারধর করে। সেটা আবার আমি শুনি। চেয়ারম্যানের লোকেরা তাকে ধরে নিয়ে যায় আর মারে। তখন আমি চেয়ারম্যানের কাছে ছুট যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার স্বামীর বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা চেয়ারম্যানকে টাকা দিয়ে দেয়। আমার কাছে 1 লক্ষ টাকা চাইল, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। এরপর কানের দুল বিক্রি করে টাকা দিয়ে ছাড়াই, কারণ সতে হলেও তো আমার স্বামী। সে ছাড়া তো এই জগতে আমার কেউ নাই। চেয়ারম্যানের লোকজনের হাতে মার খাওয়ার পর অনেক দিন অসুস্থ ছিল। ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায় এবং বলে, তোর বউ আমাদের কাছে কিছু দিনের জন্য পাঠা, তোকে টাকা দিব। এরপর আমার স্বামী আমাকে চেয়ারম্যানের কাছে পাঠায়। খুব লজ্জার বিষয়, চেয়ারম্যানের কাছে 3 দিন ছিলাম। এরপর ওখান থেকে এসে বলি, তোর সাথে আর সংসার করব না। এই কথা বলে আমি রাগ করে বাপের বাড়ি চলে আসলাম। প্রায় 3 বছর পর বাপের বাড়ি যাই। যাওয়ার সময় খালি হাতে যাই। টাকা ছিল না, নাস্তা পানি কোথায় থেকে নিব? এরপর মা আমাকে দেখে দৌড়ে আসলো। কিছু বললাম না। গিয়ে দেখি ও মা আমার বড় ভাই বিয়ে করেছে। তার বউ আবার গর্ভবতী।
সে আমার মাকে জিজ্ঞেস করছে, মা ও কে? তখন মা উত্তর দেয়, আমাদের ঘরে কাজ করত। মা আমাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় না। এরপর মা আমাকে বলে, দুপুরে খেয়ে যাবি নাকি এখনই চলে যাবি? আমি আর কিছু বলিনি। বাড়ি চলে আসি। স্বামী আমাকে খুব মারে আর বলে, মা তো তোরে জায়গা দিল না। গেলে কেন? আমার ঘর ছাড়া তোর আর কি কোথাও জায়গা হবে? আরও অনেক বাজে ধরনের গালিগালাজ করল। সেই রাতে মরতেও চেয়েছি কিন্তু সাহস পাইনি। গ্রামের সবাই মুঠামুঠি আমাকে খারাপ বলত। কেউ আমার সাথে মিশতে চাইতে না। আর এদিকে আমার স্বামী বাড়ি বন্ধক দিয়ে চৌধুরী বাড়ির কাছ থেকে টাকা নিয়ে এসেছিল 1,00,000 টাকা। চৌধুরীর বাড়ির লোকেলা আমাকে অনেক গালিগালাজ করে আর বলে গেল খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দিতাম, নইলে আমাদের বাড়ি দখলে নিবে। স্বামী আসলো। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরীদের টাকা দিলেন না? স্বামী বলল, জুয়া খেলা খেলে টাকা হেরে গিয়েছি। টাকা নেই, কোথায় থেকে টাকা দিব? সমস্যা নাই, আজকে 10-12 জন আসবে। 10 করে দিলে 1,00,000-এর মতো হবে। তুই শুধু 3 দিন একটু কষ্ট করবি, তাদেরকে একটু ভালো করে খুশি করবি। বিশ্বাস করেন বন্ধুরা, সেই রাতে অদ্ভুত কাজের জন্য অমানবিক শিকার হয়েছি। আমি অসুস্থ হয়ে পড়ি। আমার অসুস্থতা দেখেও আমার স্বামী নামের অমানুষটা 3 দিন পর আরও 4 জন নিয়ে আসলো। তারা কোনো কিছুই মানল না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, তার মধ্যে কেঁদেছি বলে অনেক মারও খেতে হলো। আমার স্বামী মদ খেয়ে মাতাল, সে কি বুঝবে? তারপর আর জানি না, শুধু জানি আমি নিজেকে হাসপাতালে পেলাম। হাসপাতালে এক নার্স বলল আমাকে নাকি রাত 3টা বাজে হাসপাতালে নিয়ে এসেছে। অজ্ঞান অবস্থায় আমার স্বামী আসলো, তখনও আমি কথা বলতে পারছিলাম না। সে আমাকে বলল, নাটক করছি, আমার সব টাকা শেষ করে দিচ্ছিস। আমার স্বামীর কথা শুনে আমি কেঁদে দিলাম আর বললাম, তোর বিচার আল্লাহই করবে। একদিন তুই আমার জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবি। সন্ধ্যার দিকে অবস্থা আরও খারাপ হয়ে গেল। তারপর আমার স্বামী এবং বন্ধু মিলে আমাকে খুব তাড়াতাড়ি করে ঢাকা হাসপাতালে পাঠায়। ঢাকা হাসপাতালে ভর্তি করে। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার খবরটা আমার মা পেল। আমার মা এসে এক নজর দেখে চলে গেল। আমার অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে। আর এই আমার স্বামী এবং স্বামীর বন্ধুরা ভেবেছিল আমি মারা যাব ভেবে, আর কোনোদিন আমার স্বামী এবং স্বামীর বন্ধুরা আমার সাথে দেখা করিনি। শেষ পর্যন্ত স্বামী এবং স্বামীর বন্ধুরা সবাই পালিয়েছিল। আর এইদিকে আমার মা যে একবার দেখে চলে গিয়েছিল আর কোনো খোঁজ খবর নেয়নি। এভাবে ঢাকা হাসপাতালে 20 দিন থাকার পর আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলাম। আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করলাম। নতুন করে জীবনটা সাজাতে চেষ্টা করলাম। সম্পূর্ণ রুমে ভুলে গেলাম আমার অতীত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আমার এরকম দুঃখটনার দিক 2 বছর পর আমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ঠিক এমন সময় আমি একটি সংবাদ শুনলাম, যা শোনার পর আমি আনন্দে নাচতে শুরু করলাম। কারণ আমার স্বামী এরকম দুঃখটনায় রাস্তায় পড়ে আছে। তার প্রতি আমার মনে ভিতর এক ঘৃণার জন্ম নিয়েছিল। আমি তার লাশটা পড়ন্ত দেখতে যাই নাই। একলা জীবন নিয়ে বেঁচে আছি। বন্ধুরা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক সুখে আছি। এরকম পাষাণ স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। আমি আমার সমস্ত বোনদের বলছি, তোমরা যদি বৈবাহিক জীবনে সফলতা অর্জন করতে না পারা, তাহলে সেটা ভুলে গিয়ে অন্য রাস্তা বেছে নেওয়া উচিত। এমন একটা রাস্তা চেছে নেওয়া উচিত যেখানে তোমরা সফলতা পাবে। গল্পটি শুনে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।